মাননীয় নিজে হার স্বীকার করে ফেলেছে। বাংলার মানুষ খেলতে নেমেছে। এ খেলা এক অদ্ভুত খেলা। আর যাই হোক, সল্টলেকের মেসি খেলা হবে না। অতীন বাবু পাকাপাকিভাবে ৪ঠা মের পর ১১ নম্বর ওয়ার্ডের রাজনীতি করবেন, এটা কাশীপুরবাসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ্য একটা মিটিংয়ে দাঁড়িয়ে বলছে অতীনবাবু কাজ করেননি, আপনারা রেগে আছেন। তো কি হয়েছে? আমি তো কাজ করেছি। ৫ বছর চলার কথা যে রাস্তা ২ বছরে শেষ হয়ে যায়, এগুলো আমরা সবাই জানি মোটামুটি। আমাদের এর মধ্যে আর গোপনের কিছু নেই, আর কাউকে দোষ দেওয়ারও কিছু নেই। আমরা বামফ্রন্ট আমলেও এই জিনিস দেখেছি, এই আমলে তো কোনো প্রশ্নই নেই। গত ৫ বছরের মাথায় দেখুন, এখন ইলেকশনের সময় এত বড় দমদম রোড, বিটি রোড টু নাগেরবাজার, এই বিরাট অঞ্চলের মধ্যে দিয়ে এই রাস্তাটা গেছে। সেখানে কি সাংঘাতিকভাবে কাজকর্ম চলছে, এবং এটা দীর্ঘদিন। এরকম করা যেত যে দিনের বেলা 10টার পর থেকে কাজ শুরু হবে, ভোর 5টা পর্যন্ত, যেমন রেলে কাজ হয়। অনেক জায়গায় দিনের বেলা রেল লাইন চালু থাকে, রেল চলে, রাত্রে 12টার পরে কাজ বন্ধ করা হয়। কিন্তু আমাদের এখানে আমরা দেখছি দুই পাশে দেখবেন বহু খাবারের দোকানে তারা ওই প্লাস্টিক, সাদা প্লাস্টিক লাগিয়ে ধুলো আটকাবার চেষ্টা করছে। কিন্তু পাবলিক, বাচ্চারা যারা যাতায়াত করে তারা তো মাস্ক ব্যবহার করে না। সেই সমস্ত তাদের যে ক্ষতি হচ্ছে, এগুলো কে সামাল দেবে? পরিবর্তন 200% হবে। পরিবর্তন মানুষ চাইছে। মমতা ব্যানার্জিকে মানুষ আর নিতে পারছে না। মমতা ব্যানার্জি বলছে এটা SIR এর বিক্ষোভ, আদৌ নয়। মমতা ব্যানার্জি নিজেও জানে উনি বিদায় হচ্ছেন। রাস্তা খোলা দেখে বোঝা যায় যে ভোট এসছে। মানে পথশ্রী না হতশ্রী কেউ বলতে পারবে না এটা ম্যাডাম। মমতা দিদি কি বলছেন যে আমি 1 সেকেন্ডে প্রত্যেকটা লোককে শেষ করে দেবে, তার মানে কত বড় কথা বলেছে। আমরা কি হিন্দু চুরি পড়ে রয়েছি? एक सुनामी आने वाली है प्रचंड बहुमत के साथ। কাশীপুর বেলগাছিয়া গোটা অঞ্চলে আপনার প্রচারে যে পরিমাণে সাড়া পড়েছে, তাতে কি বিরোধীদের চক্ষু চড়ক গাছ, কি বলবেন? দেখুন, আমি প্রার্থী, আমার কাজ মানুষের কাছে যাওয়ার, বাড়ি বাড়ি যাওয়ার। তাদের কাছে গেছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। প্রায় 1 মাস গোটা এলাকায় পায়ে হেঁটে ঘুরেছি, দুবেলা ঘুরেছি, প্রায় 8 থেকে 10 কিলোমিটার করে হেঁটেছি। তো আমি আমার দায়িত্ব পালন করেছি, কারণ আমি এই গোটা এলাকাটাকে হাতের তালুর মতো চিনি। আমি প্রত্যেক কটা গলি চিনি। অন্তত 30 থেকে 40 হাজার লোকের সাথে আমি কথা বলেছি। কার কি হয়েছে আমি জানি না। আমি এটুকু বলতে পারি, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে অতিথি আর নয়। অতীন বাবু পাকাপাকিভাবে ৪ঠা মের পর ১১ নম্বর ওয়ার্ডের রাজনীতি করবেন, এটা কাশীপুরবাসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দাদা, আগামী 5 বছরে বিপুল সংখ্যক উন্নয়ন হবে জিতে আসার পর, এটা কি আপনার গ্যারান্টি, কি বলবেন? মোদি গ্যারেন্টি যে কথাটা, সেটা পুরো হওয়ার গ্যারেন্টি মোদি নিজেই। মোদি আজ পর্যন্ত যত কথা বলেছেন করেননি এরকম একটা কাজও নেই, বরঞ্চ এমন বহু কাজ আছে যেটা তিনি বলেননি অথচ করেছেন। পৃথিবীর একটা দেশের নাম বলুন, ৮০ কোটি মানুষকে বিগত 5 বছর ধরে তিনি তারা একবেলা তাদের পেটের জোগানোর কাজ তিনি করে বেড়াচ্ছেন। এটা মোদি ছাড়া কেউ করে উঠতে পারে না। দাদা, আমরা এলাকায় ঘুরেছি এবং স্থানীয় যারা বাসিন্দারা, তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাইছে না ঠিকই, কিন্তু তাদের মনে মনে কিন্তু অলরেডি পদ্মফুল ফুটে গেছে। তো এটা কি এখনো পর্যন্ত একটা চাপা ভয় কাজ করছে? তাদের কি আতঙ্ক গ্রাস করছে এখানকার এতদিন ধরে যা অবস্থা? তারপর কি বলবেন? পশ্চিমবঙ্গে CPM যেই জায়গায় ছেড়ে দিয়ে গেছিল তৃণমূল, সেটাকেই আরও এগিয়ে নিয়ে গেছে। সেই কারণের জন্য পরিবেশটা ওই রকম আছে। পরিবর্তন হয়েছিল ঠিকই, কিন্তু ওটা পরিবর্তন হয়নি, পালাবদল হয়েছিল। CPM-এর জায়গায় তৃণমূল এসেছিল। CPM-এর সমস্ত দোষগুলোকে তৃণমূল নিজের মধ্যে অনুসরণ করেনি, অনুকরণ করেছে। তাই CPM-এর সময় যে যা অবস্থা ছিল, আজও সেই একই অবস্থা রয়েছে। অতীনবাবুর কথা বলছিলেন, এদিকে অতীনবাবু প্রচারে উন্নয়নের পাঁচালী, তিনি কি কি করেছেন, কি কি উন্নয়ন এখানে হয়েছে, সেই সমস্ত খতিয়ান সকলের সামনে তুলে ধরছেন। তো আদৌ কি উন্নয়ন কিছু করেছেন তিনি? আপনি তার উন্নয়নের কপিটা পড়ুন।
আর ওইটা নিয়ে আপনি এক একটা এলাকায় মানুষের সাথে কথা বলুন। উনি যা লিখেছেন তা সেগুলো যেটুকু হয়েছে ওরা কাউন্সিলরদের কাজকে নিজের কাজ বলে দাবি করছে। 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রকাশ্য একটা মিটিংয়ে দাঁড়িয়ে বলছে অতীনবাবু কাজ করেননি, আপনারা রেগে আছেন। তো কি হয়েছে? আমি তো কাজ করেছি, আমার জন্য তাকে ভোট দিন। এই ভিডিওটা আপনি আমার সোশ্যাল মিডিয়া পেজে আছে, ফেসবুক পেজে আছে। তো এটা তার কাউন্সিলর 1995 সাল থেকে জিতে আসা কাউন্সিলর বলছে আমি রিতেশ তিওয়ারি নই। সুমন সিং তৃণমূল কাউন্সিলর বলছেন উনি কাজ করেননি বলে আপনারা রেগে আছেন, আমাকে ভোট দিন, আমাকে দেখে ভোট দিন। প্রথম পর্বে দেখলাম যে রেকর্ড সংখ্যক ভোট 91% ছাড়িয়ে গেল বাংলায়, যেটা ইতিহাস। এদিকে অনুব্রত মণ্ডলের মতো দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, তিনিও বলেছেন এইরকম বাবার জন্মে দেখিনি। 25 পাবে কিনা তৃণমূল তা সন্দেহ। অনুব্রত মণ্ডলের মুখে এইরকম কথা, এটা কি বিজেপির নৈতিক জয়? কি বলবেন? একটা ইংরেজিতে শব্দ ব্যবহার হয় বিলেটেড রিয়েলাইজেশন। মনে হচ্ছে তাই হবে, সেটাকে শুদ্ধ বাংলায় বলে বিলম্বিত বোধোদয়। দেখুন, অনুব্রত আর যাই হোক তৃণমূলের বাকি নেতাদের চেয়ে ভোটটা ভালো বোঝে। উনি দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা। শুধু বীরভূম নয়, বর্ধমানেরও একটা পার্ট, আউসগ্রাম সহ ওই এলাকাটা, ওই ভোটটা উনিই করতেন। স্বাভাবিকভাবে সেটা তিনি ফিল করেছেন, সেটা হয়তো বলেছেন। আমার জানা নেই উনি কী বলেছেন, কারণ আমি খবর দেখার সুযোগ পাই না, পেপার পড়ার সুযোগ পাই না। আমি আপনার কাছ থেকে জানলাম যে এই ধরনের উনি বলেছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি আদত গোল্লা পাবে, আমরা অলরেডি জিতে গিয়েছি। আবার ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 4 তারিখের পর দিন 5 মধ্যে গোটা বিজেপি দলটাই বাংলা ছেড়ে বিদায় নেবে। তাদের এই মন্তব্য কি বলতে চান? বিগত 5 বছর ধরে অভিষেক ব্যানার্জি সহ গোটা তৃণমূল কংগ্রেস রোজ বলতো বিজেপির 5 জন এমপি জয়েন করবেন, 10 জন এমএলএ জয়েন করবেন, 15 জন আমরা দরজা খুললে গোটা দলটাই থাকবে না। আমরা দেখলাম 5-7 জনকে বাদ দিয়ে আমাদের দলের এমপি তো যায়নি। আমার বহু এমপির আছে যারা হেরে গেছেন কিন্তু আজও দলের সাথে আছেন। সুতরাং মানে অসত্যের প্রলাপ তারা করছেন। আর মাননীয়া নিজে হার স্বীকার করে ফেলেছেন। তিনি নিজেই বলেছেন যদি জিতি দেখা হবে। আমরা এই বক্তব্য 2006-এ বুদ্ধ ভট্টাচার্যের মুখে শুনেছিলাম। সেদিনকেও মমতা ব্যানার্জি যদি বিজেপির সঙ্গে জোটটা না ভাঙতেন তাহলে 2006-এ বাংলায় পরিবর্তন ঘটত। মমতার জন্যে মমতা বিজেপিকে ছেড়ে কংগ্রেসের সঙ্গে জোট করায় সিপিএম আরও 5 বছর ক্ষমতায় ছিল। প্রথম দফায় যে যেরকম বিপুল পরিমাণে ভোট পড়লো, প্রায় 91% বেশি, দ্বিতীয় দফায় কি সেই ফিগার আরও ছাপিয়ে যাবে? কি মনে করছেন? দেখুন, ভোটার লিস্টটা হচ্ছে অর্গ্যানিক। এবার এর একটা অ্যাডভান্টেজ আছে, আমার কেন্দ্রে 62,000 ভোটার নেই, 1,69,383 জন ভোটার। তো স্বাভাবিকভাবে 60,000 ভোট, 62,000 ভোট কমে গেছে। তো যদি সবাই ভোট দেয় তো ভোটের হার তো বাড়বেই। যেটা বাংলার 152টি কেন্দ্রে যেটা হয়েছে, মানুষের ভোটের হার বেড়ে গেছে। শেষ প্রশ্ন দাদা, এই যে 21-এ যে খেলা হয়েছিল, এবার 26-এ কি সেই সমস্ত খেলা শেষ? এবারে কি আদত যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি বিদায় নেবে, উল্টে কি তাঁদেরই বিদায় ঘন্টা বেজে গেল? বাংলার মানুষ খেলতে নেমেছে। এ খেলা এক অদ্ভুত খেলা। আর যাই হোক, সল্টলেকের মেসি খেলা হবে না। মানুষ মেসির খেলাও দেখেছে। এবার বাংলার মানুষ খেলছে। বাকি যার যার বড় বড় কথা বলছেন, কে কার বাবার কথা বলছেন, ঠিক আছে, তার বাপের নাম কি, বাংলার মানুষ 4ঠা মে সিদ্ধান্ত নেবে। সমস্যা কিছু কিছু মিটেছে, কিন্তু মেন যে সমস্যা সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের রাস্তায় সামান্য বর্ষাতেই জল জমে যায়। আর এই জল কখনো কখনো 4 দিন 5 দিনও থাকে। আমাদের এই অঞ্চলে বীরপাড়াতে একটা পাম্পিং স্টেশন আছে, রেল লাইনের নিচ দিয়ে বীরপাড়ায়। ওই পাম্পিং স্টেশন দিয়ে, ওখান দিয়ে আগে একসময় জল পাস হতো, এখনও হয়।
বড় পাইপ লাগানো হয়েছে, তা সত্ত্বেও দমদম অঞ্চলে প্রচুর জল জমে। আমাদের শ্রীনাথ মুখার্জি লেনের একটা অংশ জলে ডুবে থাকে 4 দিন 5 দিন 6 দিন। তারপরে কি করা হয়, পাম্প দিয়ে এক জায়গার জল আর এক জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়। এই যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে হলে এই যে বড় পাইপ লাগাচ্ছে, এই পাইপ যদি ঠিক মতো ডাউন দিকে এর মুখ না করা হয় তাহলে জল যাওয়ার কোনো জায়গা থাকবে না। আমরা জানি, আমি ক্যামবাগান অঞ্চলে থাকি, সেখানে এরকম পাইপ অনেক বসানো হয়েছে, আমি দেখেছি জল উল্টো আসে। তো এই সমস্যার সমাধান করতে হলে উপযুক্ত লোককে, উপযুক্ত ইঞ্জিনিয়ারদের দিয়ে এই কাজটা সমাধান করলে আমার মনে হয় সাকসেস হতো। যেমন আমরা রাস্তায় দেখি 1 বছরও যায় না রাস্তার পিচ উঠে যায়। এই উঠে যাওয়াটা, এগুলো কে লক্ষ্য করবে? সরকার টাকা স্যাংশন করে তার কাজ শেষ করে, পরবর্তী সময়ে যারা দেখাশোনা করে তারা এর ভিতরে নানা রকমের কাটমানি অন্যান্য বিভিন্ন সমস্যায় পুরো গ্রামটা 5 বছর চলার কথা যে রাস্তা 2 বছরে শেষ হয়ে যায়। এগুলো আমরা সবাই জানি মোটামুটি। আমাদের এর মধ্যে আর গোপনের কিছু নেই, আর কাউকে দোষ দেওয়ারও কিছু নেই। আমরা বামফ্রন্ট আমলেও এই জিনিস দেখেছি, এই আমলে তো কোনো প্রশ্নই নেই। গত 5 বছরের মাথায় দেখুন, এখন ইলেকশনের সময় এত বড় দমদম রোড, বিটি রোড টু নাগেরবাজার, এই বিরাট অঞ্চলের মধ্যে দিয়ে এই রাস্তাটা গেছে। সেখানে কি সাংঘাতিকভাবে কাজকর্ম চলছে এবং এটা দীর্ঘদিন। এরকম করা যেত যে দিনের বেলা 10টার পর থেকে কাজ শুরু হবে, ভোর 5টা পর্যন্ত, যেমন রেলে কাজ হয়। অনেক জায়গায় দিনের বেলা রেল লাইন চালু থাকে, রেল চলে, রাত্রে 12টার পরে কাজ বন্ধ করা হয়। কিন্তু আমাদের এখানে আমরা দেখছি 2 পাশে দেখবেন বহু খাবারের দোকানে তারা ওই সাদা প্লাস্টিক লাগিয়ে ধুলো আটকাবার চেষ্টা করছে। কিন্তু পাবলিক, বাচ্চারা যারা যাতায়াত করে তারা তো মাস্ক ব্যবহার করে না। সেই সমস্ত তাদের যে ক্ষতি হচ্ছে, এগুলো কে সামাল দেবে? ভালো কাজ করার জন্য যে মানসিকতা দরকার সেটার যথেষ্ট অভাব। আমরা একসময় দেখেছি, আমি সুগারের পেশেন্ট আগেই বলেছি, আমরা একসময় 2000, 2500, 3000 লোকের লাইন পর্যন্ত আমরা দিতাম, দিয়ে আমরা ডাক্তার দেখাতাম। কারণ আমাদের ডাক্তার দেখাতে হবে। সকালে 9টা 9:30 বাড়ি থেকে টিফিন করে বেরোতাম, আর বাড়ি ফিরতাম বিকেলে 3টে 4টে। যদিও সেই অবস্থাটা অনেকখানি পরিবর্তন হয়েছে, বলছে যে অনেকে রোহিঙ্গা চলে গেছে, লোক কমে গেছে। এর 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে কিছু চিকিৎসার ব্যবস্থার উন্নতি করেছে এরা। যেমন আমাদের পাইকপাড়া অঞ্চলেই প্রত্যেক ওয়ার্ডেই একটা করে হেলথ সেন্টার করা হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত ওষুধ পাওয়া যায় না। তাহলে এই হাসপাতাল করে রংচং করে বাড়ি করলাম, অথচ ওষুধ পেলাম না, রুগী চিকিৎসা পেল না, তাহলে এগুলো করে লাভ কী? এই হচ্ছে আমার বক্তব্য। এবং আরও একটু বলি, সেটা হচ্ছে কতগুলো বিষয় আছে হাসপাতালে যেগুলো থাকা খুব জরুরি অথচ নেই। সেটা হচ্ছে ডাক্তাররা যে প্রেসক্রিপশন করে এবং তারপরে যে ওষুধপত্র দেওয়া হয়, সেই ওষুধগুলো ছোট্ট একটু গেট দিয়ে দেওয়া হয়। কোন ওষুধ কবার খাবে, কখন খাবে, এগুলো বলার মতো পরিস্থিতি সেখানে থাকে না। প্রচণ্ড অভাব, যার জন্য সকালের ওষুধ কেউ বিকেলে খায়, বিকেলের ওষুধ কেউ রাত্রে খায়। এই পরিস্থিতিটা পরিবর্তন হওয়া দরকার। আমাদের দেশের লোক এখনও এত শিক্ষিত হয়নি যে ওই ইংরেজি লেখা বিডি সিডি ইত্যাদি যেভাবে শর্ট লেখা থাকে সেগুলো পড়ে তারা বুঝে ওষুধ খাবে। এটা সম্ভব হয়নি। এটা হলে বোধহয় রুগীদের একটু ভালো হতো, উপকার হতো। সাধারণ মানুষ এখানে চাইছে নির্ভয়ে ভোট দিতে, সাধারণ মানুষ এখানে চাইছে নির্ভয়ে জীবনযাপন করতে। কারণ এখানে মানুষ শান্তিতে নেই। এখানে সামান্য একটা গরিব মানুষ যদি কোনো রকমে একটা বাড়ি তৈরি করতে যায়, কাউন্সিলর পৌঁছে যাচ্ছে স্কোয়ার ফিট প্রতি টাকা নিতে। এখানেরই এক কাউন্সিলর ছিলেন অতীতে, তার নাম শান্তনু সেন। আমরা দেখেছি টিভির পর্দায় আপনার প্রমোটার নান্টিদা, সেই প্রথম বলেছিল স্কোয়ার ফিট হিসাবে
ইনি টাকা নেন। তো এখানে মানুষ চাইছে এই দুর্নীতিমুক্ত সরকারের থেকে মুক্তি হতে। তো এই যে প্রথম দফা নির্বাচনে ব্যাপক হারে ভোট পড়লো, তো সেখানে কতটা আশা করছেন যে এবারে পরিবর্তন বাংলায় কতটা হবে? পরিবর্তন 200% হবে। পরিবর্তন মানুষ চাইছে। মমতা ব্যানার্জিকে মানুষ আর নিতে পারছে না। মমতা ব্যানার্জি বলছে এটা এসআইআর এর বিক্ষোভ, আদৌ নয়। মমতা ব্যানার্জি নিজেও জানে উনি বিদায় হচ্ছেন। 100% এখানকার প্রার্থী বহিরাগত প্রার্থী নয়, এখানকার প্রার্থী আমাদের সাথে একই সাথে বড় হয়েছে, একই সাথে আমরা মাঠে খেলাধুলা করেছি। এখানকার প্রার্থী কোনো আপনার যাদবপুর কিংবা একডালিয়া কিংবা মানিকতলা জোড়াসাঁকো থেকে উঠে আসেনি। এটা কাশীপুরের ছেলে। কাশীপুর 6 নম্বর ওয়ার্ডে ঘোষবাগান সংলগ্ন যে কোয়ার্টার, সেখানে রিতেশ তিওয়ারি বড় হয়ে উঠেছে। তো এই যে ভোট সামনে আসছে মানে 29 তারিখে, তো এখানকার যারা স্থানীয় ভোটাররা আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে একটাই বলবো, নিঃসন্দেহে ভোট দিতে যান। কেউ আপনার ভোট লুট করবে না, কেউ আপনার ভোট দিতে যাবে না। আপনার ভোট আপনি দেবেন। এর আগে আমরা দেখতাম মানুষ পৌঁছানোর আগে ভোট পড়ে যেত, এবার আর তা হওয়ার সম্ভব নেই। মানুষকে বলবো, পহলে मतदान फिर जल पान। प्रथमे भोट दिन तारपरे जल खान। 8টা 9টার মধ্যে নিজের ভোট নিজে কমপ্লিট করুন। কমপ্লিট করে আপনারা এসে জল খান, চা খান, যা খাওয়ার খান। ভোটটা দিতে যাওয়ার সময়ে যখন ইভিএম মেশিন টিপবেন একটা কথা বারবার বলবেন, এই ভোট আমি দিচ্ছি পরিবর্তনের পক্ষে, যেন প্রত্যাবর্তন না হয়। এই ভোট আমি দিচ্ছি আগামী দিনে যেন আমরা অভয়ার বিচার পাই, আগামী দিনে যেন আর কোনো অভয়া না হয়। তো দীর্ঘদিন ধরে আপনি এখানে মানে থাকছেন, আপনি এখানেই আর কি এক কথায় বলা যেতেই পারে যে দিনরাত আপনাদের যাতায়াত এই রাস্তার ওপর দিয়েই হয়। তো রাস্তার এরকম অবস্থা কি বলতে চান? কতটা উন্নয়ন হয়েছে? এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন পথশ্রী প্রকল্পতে অনেক উন্নয়ন করেছেন। উন্নয়ন তো মানুষ দেখতে পাচ্ছে কি উন্নয়ন করেছে, এর তার প্রমাণ। যত ভোট আসলে রাস্তা খোঁড়াখুড়ি শুরু হয়, সারা বছর কোনো পাওয়া যায় না। ভোট আসলেই বোঝা যাবে, রাস্তা খোঁড়া থেকে বোঝা যায় যে ভোট এসছে। মানে পথশ্রী না হতশ্রী কেউ বলতে পারবে না এটা ম্যাডাম। মানে মানুষ বুঝে যায় যে ভোট এসে গেছে, ওই জন্য রাস্তা খোঁড়া দেখলে বোঝা যাবে ভোট এসছে। এখানে অন্যতম সেরা সমস্যা হচ্ছে, সেরা এই কারণে যে দীর্ঘদিনের সমস্যা আর কি, সমস্ত সমস্যার উপরে সমস্যা একটাই, সেটা হচ্ছে জল জমা। এদিকে ফিরহাদ হাকিম বলেছিলেন যে তিনি এই গোটা যে কলকাতা এবং শহরতলিতে সমস্ত জল জমার যে সমস্যা তিনি মিটিয়ে দিয়েছেন। আদতেও সেই সমস্যা কি মিটেছে? অবশ্যই না। আপনি কোনো সময় যদি বর্ষার টাইমে আসেন এই এরিয়া থেকে শুরু করে আপনাকে সামান্য 2-4 মিনিটে বৃষ্টি হলে এখানে জল জমে, হাঁটতে পারবেন না। নিকাশি ব্যবস্থা তো চুলইয়া, কোনো ব্যবস্থা নেই। পাইপ লাইনে কাজ করে চারদিকে গলিগালা লোক বেরোতে পারে না। এমন জায়গা আছে যে বর্ষা চলে গেছে কিন্তু জল জমে আছে, মানুষ যেতে পারছে না। এরকম পরিস্থিতিও এখানে আছে এখনো পর্যন্ত। তো সেই বাজে কোনো কাজ হয়নি, উনি যতই মুখে বলুক, কোনো এক ফোঁটাও কাজ হয়নি, আমরা তো দেখতে পাচ্ছি না। নাগরিক পরিষেবার কি হাল? নাগরিক পরিষেবা দেখতে পাচ্ছেন যে মানুষের এই কর্মসংস্থান দেখছেন, সারা রাজ্যের মানুষ চলে যাচ্ছে বাইরে। এখানকার তো কোনো এখানে চাকরি নেই, শিল্প নেই। এখানে কি করতে আছে মানুষ? না আছে শিক্ষা, না আছে চাকরি। খালি এখানে মানুষ জনআবাসযোগ্য এখানে বেঙ্গল, তারপরে সব বাইরে। তাহলে আমি এখানে থাকবো কী করতে? চলে যাচ্ছে মানুষ। কোনো শিক্ষিত লোক, ভালো লোক এখানে আর নেই পড়ে। যারা এই সব এদের পিছনে দৌড়াতে পারবে, তারাই যাদের ইনকাম করার রাস্তা আছে, তারাই এখানে পড়ে থাকবে। তো এই যে আসন্ন ভোট আসছে আর কি 29 তারিখে, চাইছেনটা কি এবার? অবশ্যই পরিবর্তন। তা তো মানুষের সারা আপনি বুঝতেই পারছেন কীভাবে মানুষ ভোট দিচ্ছে, দুয়ার তোলে। 92% ভোট নট এ ম্যাটার অফ জব। ঠিক আছে, তা মানুষ চাইছে, মনে মনে ঠিক করে রেখেছে যে আমাদের পরিবর্তন দরকার। এটা সাইলেন্ট আছে মানুষ, কেউ কিছু প্রকাশ করছে না, কিন্তু সাইলেন্ট আছে মানুষ। এটা ভোট যা দেওয়ার ইভিএমে গিয়ে তার প্রমাণ পেয়ে যাবেন আপনি 29 থেকে 4 তারিখে। প্রচণ্ড সমস্যা। এই রাস্তার অবস্থা দেখুন কি অবস্থা। এখানে বন্যা হলে এবারে 1 হাঁটু জল হয়ে যায় এবং এখানে কোনো যাওয়া আসার কোনো প্রবলেম, অনেক প্রবলেম আছে। এই যে গাড়ি ঘোড়া যে অবস্থায় করে রেখে দিয়েছে, যার ফলে কোনো কিছুই করা যাচ্ছে না। আর হচ্ছে কোনো
মানে এখানে যে কলোনিগুলো আছে কলোনিগুলো কোনো রকম নিকাশ নেই, নর্দমার জল বাইরে বেরোয় না, প্রচণ্ড মশার কামড় রয়েছে। তো এই কারণে এখানে আমি বলতে চাই কোনো রকম কাজ ভালোভাবে হয়নি। এই সামনেই তো আরজিকর হাসপাতাল, তো অভয়ার পর আপনাদের নিরাপত্তা কতটা? একদম নিরাপত্তা নেই, এই তৃণমূলের জন্য কোনো নিরাপত্তা নেই। আরজি করেন যে ঘটনাটা ঘটেছে, আপনাদের মনে হয় যে আমরা নিরাপত্তা, কোনোদিনই নিরাপত্তা না। মমতা দিদি কী বলছেন যে আমি 1 সেকেন্ডে প্রত্যেকটা লোককে শেষ করে দেবে, তার মানে কত বড় কথা বলেছে। আমরা কি হিন্দু চুরি পরে রয়েছি? আমাদের ছেলেরা মেয়েরা চুরি পরে আছে, তারা কি কিছু করতে পারবে না? সবাই সব কিছু খালি হিন্দু বুঝছে যে এটা করাটা ঠিক না, তাই ওরা তাই করছে না। আমরা যদি একবার জেগে দাঁড়াই হিন্দু, মমতা দিদি কেন কোনো সেই আমাদের কিছু করতে পারবে না। সামনেই তো ভোট আসছে 29 তারিখে, তো কি চাইছেন এবার? অবশ্যই জিতা চাইছি, আপকি বার মোদি সরকার। আমরা জিততে চাই, রীতা তিওয়ারি জিন্দাবাদ। রীতা তিওয়ারিকে জেতার দরকার, না জিতলে এখন এই উন্নতি কিচ্ছু হবে না। আর একটা কথা, মেয়েদের কোনো রকম নেই, সিকিউরিটি নেই। আজকাল অবধি কোনো মেয়েদের সিকিউরিটি নেই। রাত্রি 8টা বাজলেই বলছে ঘরে থাকতে হবে। মেয়েরা কোথাও বেরোলে বলছে যে 12 বছর 16 বছর হলে তার আলাদা রেপের পয়সা, 18 বছর হলে তার রেপের আলাদা পয়সা, বিধবা হলে তার রেপের পয়সা আলাদা, বিবাহিত হলে তার রেপের পয়সা। তো আমরা কি দর কষাকষি মাংসর জিনিস, মাংস মাছ যে দর কষে কষে আমাদের নাম দাম হবে? ममता दीदी तो यही की मुख्यमंत्री हैं, महिला हैं। अभय के साथ जो हुआ, क्या वो ठीक हुआ? उनके मुख्यमंत्री रहते हुए यहाँ की बेटी सुरक्षित नहीं रही, तो बंगाल के लिए तो सबसे बड़ी चिंता का विषय यही है कि महिला मुख्यमंत्री होते हुए हमारी बेटियां बंगाल में सुरक्षित नहीं हैं। आप अन्य प्रांतों में देखो, अन्य राज्यों में देखो, जहां योगी जी की सरकार है, दिल्ली में रेखा गुप्ता जी की सरकार है, आप देखो वहाँ पे बेटियां सुरक्षित हैं। हमारे योगी बाबा तो कहते हैं इस चौराहे पे अगर किसी बेटी बहू को छुआ, अगले चौराहे पे तुम उल्टा लटकाते हुए मिलोगे। तो ममता दीदी तो यहाँ से जा रही है, ये जो हमारा परिवर्तन की बयार है, जो परिवर्तन का माहौल है, तो आपके बंगाल में एक सुनामी आने वाली है प्रचंड बहुमत के साथ। भारतीय जनता पार्टी नरेंद्र मोदी जी के नेतृत्व में, नरेंद्र मोदी जी के मार्गदर्शन में और एक एक महिला नारी शक्ति वंदन के लिए मोदी जी का अभिनंदन बंगाल की महिलाएं करेंगी, बंगाल की एक एक घर की महिलाएं करेंगी। एक एक कार्यकर्ता, एक एक बस्ती की, एक एक हर जगह से, आप चाहे वो बाड़ी में जाओ, चाहे बस्ती में जाओ, चाहे मोहल्ले में जाओ, चाहे बड़े बड़े कॉलोनीज़ में जाओ, वहाँ पे सब पे एक ही ज़बान पे नाम है, नरेंद्र मोदी हमारा भाई है, नरेंद्र मोदी हमारा अभिभावक है, नरेंद्र मोदी हमारा गार्जियन है, नरेंद्र मोदी हम सबों का शुभचिंतक है। तो आने वाले समय में पश्चिम बंगाल जो आने वाला है, आने वाले 4 मई को यहाँ पे भरपूर मतदान होगा और महिलाओं का एक बहुत बड़ा हुजूम यहाँ निकलने वाला है। और नारी शक्ति वंदन के लिए मोदी जी का अभिनंदन भी करती हूँ, और अभिया को इंसाफ भी मिलेगा। ये मोदी जी ने हर एक माँ के लिए कहा है, हर बेटी के लिए कहा है। आने वाला बंगाल सुरक्षित हाथों में है और इसी बंगाल से है। लेकिन ममता दीदी ने बहुत गलत किया कि एक लड़की की अगर उनके देश में, उनके प्रांत में, उनके प्रदेश में महिला सुरक्षित नहीं है, तो शर्म है ऐसी मुख्यमंत्री पे जो इस प्रकार की सोच रखती है और ऐसे गुंडों को सुरक्षा करती है जो महिला और मातृशक्ति को सुरक्षित नहीं रह सकती। धन्यवाद। দাদা, আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা এক কথায়, তো আপনি যুব সমাজেরও একজন প্রতিনিধি বলতেই পারি। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে যুবদের ডবল ডবল চাকরি দেওয়া হয়েছে, তো চাকরির কি কোনো খোঁজ খবর পেয়েছেন? চাকরির কোনো খোঁজ খবর নেই। যে ভাতাটা তাহলে কাকে দিচ্ছেন? এই যে ভাতা বের করেছেন, এটা কাজের জন্য ভরেছেন? এত ফর্ম ফিল আপটা ভাতার জন্য কার জন্য হয়েছে? এই যে ভাতার যে এত ফর্ম মাননীয় বের করেছেন, এটা কার জন্য বের করেছে? যখন উনি ডবল ডবল চাকরি দিয়েছেন, তাহলে প্রজাই শ্রমিক আমাদের ভাইরা বাইরে যেত না? আমার নিজে কালিস ব্যাঙ্গালোরে চাকরি করে, নিজের কালিক, সেইখান দিয়ে 4 ঘর ছেড়ে সে ব্যাঙ্গালোরে চাকরি করে, মা বাবার একা মেয়ে, সে ব্যাঙ্গালোরে গিয়ে চাকরি করে। কি বলবেন বলুন? ওনার কথার কোনো ভ্যালু নেই, কোনো মেরুদণ্ড নেই, সবসময় মিথ্যে কথা, মঞ্চ দিয়ে মিথ্যে, নিচন দিয়ে মিথ্যে, ওপর দিয়ে মিথ্যে, ও ভগবানের কাছেও মিথ্যে বলবে।
তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে এই যে আপনি ভাতার কথা বলছিলেন, এই যুবশ্রী যুবসাথী ভাতা দেওয়া হয়েছে যুবকদেরকে নিজের পায়ে খাড়া করার জন্য, উনি একটা আর কি এই যে ভাতা দিচ্ছেন সেটাতে নাকি অনেক কিছু হয়ে গেছে। টাটার সিঙ্গুর ন্যানোটা তাড়ানোর জন্য সবার আগে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন। আজকে টাটা ন্যানোটা থাকতো তো অনেক ছেলেরা চাকরি করতো, ওর দেখে অনেকটা আবার কলকারখানা আসতো। উনি তো সব কলকারখানাগুলো বন্ধ করাচ্ছেন, চাঁদার নামের, এক্সটোরশনের নামে প্রত্যেকটা জায়গা বন্ধ হচ্ছে। আপনি দেখুন আজকে প্রায় 6,000-এর ওপরে কলকারখানা বন্ধ, প্রায় 7,000 কাছাকাছি। কার জন্য হয়েছে এটা? আরে 34 বছর বামরা বন্ধ করেছে, ইনকলাব জিন্দাবাদ করে বন্ধ করেছে, সেটা ঠিক আছে। ইনকলাব জিন্দাবাদ আমি খাবো তুমি বাদ, ওইটা করেছে ঠিক আছে। এরা তার দিয়েও বেশি নোংরামি করেছে। গেরুয়া ঝড়, মোদিজির ওপরে বিশ্বাস আস্থা, আর বাংলা এবার পরিবর্তন চাইছে। বাংলা এবার এনাকে আর দেখতে চাইছে না, এনাকে এখান দিয়ে সরিয়ে বাবা বাইরের রাজ্যে নিয়ে যান। এই রাজ্যের যুব ছেলে আর ছাত্রীরা দেখতে পাচ্ছেন না, এই রাজ্য দিয়ে এনাকে বাইরে যেতে হবে। উনি দিল্লি গিয়ে এবার এমপি ফেমপি লড়ুক, ওইখানে থাকুক, ঠিক আছে। এই বাংলার লোক আর এনাকে নিতে পারছে।